জিয়াউর রহমানের শোষণ আমলের যে 5টি বিষয় তাকে আলোচিত, সমালোচিত, বিতর্কিত করেছিল। 75-এ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর কেন্দ্রীয় কারাগারের জাতীয় 4 নেতাকে হত্যা করে একই খুনি চক্র। এরই ধারাবাহিকতায় গায়ে ভারতপন্থী লেবাস পরিয়ে হত্যা করা হয় খালেদ মোশাররফ, হায়দার সহ সেনা কর্মকর্তাদের। 7 নভেম্বর মূলত সেনা সদস্যদের এক বিশৃঙ্খল অভ্যুত্থানে জিয়াউর রহমান বন্দি দশা থেকে মুক্তি পান। কর্নেল তাহেরের নেতৃত্বে গণবাহিনী তাকে ক্ষমতায় বসিয়ে দেয়। তাহের সহ জাসদ নেতারা মনে করেছিলেন জিয়া তাদের বিপ্লবী কর্মসূচি বাস্তবায়ন করবেন, কিন্তু ক্ষমতায় বসেই জিয়া তার মুক্তিদাতাদের ওপর খড়গহস্ত হন। 76 সালের শুরু থেকেই জিয়াউর রহমান ক্ষমতার উপর নিজের প্রভাব প্রতিষ্ঠা করলেন। বিচারপতি সায়েমকে সামনে রেখে প্রথমে, তারপর তাকে হটিয়ে নিজেই পুরো ক্ষমতা হাতিয়ে নেন তিনি। ছোটখাটো আকারের স্লিম, প্রকাশ্যে প্রায় সব সময় কালো সানগ্লাস চোখে পড়া এই মানুষটা আওয়ামী লীগ বিরুদ্ধে আওয়ামী লীগ বিরোধী জনমত আর রাজনৈতিক শক্তির কাছে মুজিবের বিকল্প নেতা হিসেবে আবির্ভূত হলেন। এ ব্যাপারে অনেকের মতো আমারও একটা বিশ্লেষণ আছে। 47 সালে উপমহাদেশ বিভক্তির আন্দোলনে বাঙালি মুসলমানের ভূমিকাই ছিল প্রধান। কান মে বিড়ি, মুঁহ মে পান, লড়কে লেঙ্গে পাকিস্তান আন্দোলন বাঙালি মুসলমানকে যতটা নাড়া দিয়েছিল, পাকিস্তানের পশ্চিম অংশকে ততটা নয়। এটা ইতিহাসের কথা। সেই বাঙালির মাত্র 24 বছরের মধ্যে মোহভঙ্গের ঘটনা অবিশ্বাস্যই বটে। 1970 সালের নির্বাচনে তখনকার পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগ অকল্পনীয় সংখ্যাগরিষ্ঠতা পেলেও আওয়ামী লীগ বিরোধীরা কিন্তু ভোট কম পায়নি। গণতন্ত্রের এই সংখ্যার খেলাটা আমরা এখন নিশ্চয়ই জানি। এখন আওয়ামী লীগ বিএনপির মধ্যে ভোটের পার্থক্য 5 থেকে 7% বা 10% হলে সংসদ আসনের পার্থক্য 150 থেকে প্রায় 250 পর্যন্ত গিয়ে দাঁড়ায়। বাংলাদেশি বিরোধী এই রাজনৈতিক শক্তি মুক্তিযুদ্ধে পরাস্ত হলেও হারিয়ে যায়নি। তারা মঞ্চ খুঁজছিল, জায়গা খুঁজছিল, নেতা চাইছিল। স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগের দুর্বলতা, দলের ভেতর অনৈক্য, দলাদলি, দুর্নীতি, দুর্ভিক্ষ, জনপ্রিয়তায় ধস এই শক্তিকে উত্থানের সুযোগ করে দেয়। মুসলিম লীগ, জামায়াতের রাজনীতি তখন নিষিদ্ধ ছিল। বাংলাদেশ বিরোধী এই রাজনৈতিক শক্তি যেমন আওয়ামী লীগে ঢুকে পড়ে, তেমনি জাসদ সহ আওয়ামী লীগ বিরোধী শিবিরেও আশ্রয় নেয়। কর্নেল তাহের এবং জাসদের অদূরদর্শী এবং সিপাহী জনতার অভ্যুত্থানের নামে বিপ্লবের তথাকথিত বালখিল্য রাজনীতি জিয়াউর রহমানকে নেতা হিসেবে প্রতিষ্ঠা করে। জিয়াউর মতো খালেদ মোশাররফও মুক্তিযোদ্ধা ছিলেন। এই দুজনের মুক্তিযুদ্ধে যোগদানের ইতিহাসও ভিন্ন। জিয়া অনেকটা পরিস্থিতির চাপে আর খালেদ মোশাররফ পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধে অংশ নেন। মুক্তিযুদ্ধের ইতিহাসে খালেদ মোশাররফের মতো বীরত্বগাথা পাওয়া যায়। যত বীরত্বগাথা পাওয়া যায়, জিয়ার তত নয়। খালেদ ছিলেন মনে প্রাণেই একজন বিপ্লবী। 75-এর 3 নভেম্বর খালেদ মোশাররফের অভ্যুত্থান সফল হলে হয়তো ইতিহাস আজ অন্যভাবে লেখা হতো বলে আমার মনে হয়। মুক্তিযুদ্ধের ইতিহাস পরে খালেদ মোশাররফকে আমার সময়ের সবচেয়ে মিসআন্ডারস্টুড চরিত্র মনে হয়। মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তা, বিশেষ করে সেক্টর কমান্ডারদের মধ্যে খালেদ মোশাররফ সম্ভবত ছিলেন সবচেয়ে মেধাবী। তার সহযোদ্ধাদের কাছে শোনা যায় তার একটা উদ্ধৃতি আমি কখনোই ভুলতে পারি না। মুক্তিযুদ্ধে মূলত গেরিলা যোদ্ধাদের সংগঠিত করেন সেক্টর 2 এর প্রধান। এক সম্মোহনী চরিত্রের অধিকারী ছিলেন তিনি, অনেকটা চেগুয়েভারার মতো। তার ভাষণ শুনে গেরিলারা পতঙ্গের মতো মরণপণ লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ত। খালেদ মোশাররফ সে সময় প্রায় বলতেন, স্বাধীন দেশের সরকার জীবিত গেরিলাদের চায় না। নো গভর্নমেন্ট ওয়ান্টস অ্যান অ্যালাইভ গেরিলা, নিতে পারে না।
কিন্তু 7 নভেম্বর পরিকল্পিতভাবে খালেদ মোশাররফ এবং হায়দার মুক্তিযুদ্ধের 2 মুক্তির সহযোদ্ধাকে 75-এর খুনি বাহিনী হত্যা করে। নাকি এই কাজ করেছিল গণবাহিনী? জিয়া সফল হলেন বিভ্রান্ত বিপ্লবী তাহের কোলে তুলে জিয়াকে ক্ষমতায় বসিয়ে দিলেন। ইতিহাস বলে তাহের যতটা জিয়াকে বিশ্বাস করেছিলেন, জিয়া ততটাই তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন। এর অর্থ জিয়ার একটা লুকানো রাজনীতি ছিল। তাহের তার সব কার্ডই জিয়াকে দেখিয়ে ফেলেছিলেন। ফলে প্রথম সুযোগেই তাহেরকে ফাঁসিতে ঝুলিয়ে জিয়াউর রহমান 75-এর 7 নভেম্বর তাকে বাঁচানোর প্রতিদান দিয়েছিলেন। জাসদের রাজনীতি দেশকে কতটা পেছনে ঠেলে দিয়েছিল তা আজ আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। জিয়ার ক্ষমতা দখল দেশকে স্বাধীনতার উল্টো পথে নিয়ে গেল। তিনি মুক্তিযুদ্ধ বিরোধীদের আশ্রয়দাতা হয়ে উঠলেন। মুক্তিযুদ্ধের পর পাকিস্তানি দালাল শাহ আজিজ খান সবুরকে রক্ষা করেছিলেন বঙ্গবন্ধু, আর তাদের পুনর্বাসন করেন জিয়া। এরকম আরো অনেক নাম বলা যায়। জিয়া সেনা প্রধানও করেছিলেন পাকিস্তানপন্থী এক বিতর্কিত সেনা কর্মকর্তা HM এরশাদকে। কিন্তু জিয়া শান্তিতে ছিলেন না। বলা হয় তার 5 বছরের শাসনামলে কমপক্ষে 19 থেকে 21টি সেনা অভ্যুত্থানের চেষ্টা হয়েছিল। এরই একটায় 1981 সালে 30 মে তিনি চট্টগ্রাম সার্কিট হাউসে নিহত হন। জিয়ার শাসনামলে একটি ঘটনা আমাদের পরিবারকে নাড়া দিয়েছিল, যা আমার পরবর্তী রাজনৈতিক চিন্তায় অজান্তেই অনেকটা প্রভাব ফেলে। 1977 সালে সেপ্টেম্বরের শেষে জাপানের একটা সন্ত্রাসবাদী সংগঠন রেড আর্মি জাপান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ অপহরণ করে এনে ঢাকা বিমানবন্দরে নামায়। সেটা ছিল বর্তমানের পুরনো বিমানবন্দর। একই সময়ে অর্থাৎ 2রা অক্টোবর বিমান বাহিনীতে একটা ব্যর্থ অভ্যুত্থান হয়। এই অভ্যুত্থান চেষ্টাটা আসলে কেন হয়েছিল? আদৌ এর পেছনে বিমান বাহিনীর নিচের পর্যায়ের লোকজন জড়িত ছিল কিনা, সেটা একটা বড় রহস্যই রয়ে গেছে এখনো। ঠিক এর আগে 30 সেপ্টেম্বর 1977 বগুড়া সেনানিবাসে 22 বেঙ্গল রেজিমেন্টের একটা অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ হয়। আমরা কলেজে বসে ওই জাপানি উড়ে জাপান অপহরণের খবর পেয়েছিলাম। অভ্যুত্থানের খবর পেলাম ছুটিতে বাসায় এসে। তখন শুনেছিলাম আমাদের বাকি মামার খোঁজ পাওয়া যাচ্ছে না। বাকি মামা আমার মায়ের চাচাতো ভাই। তিনি ছিলেন কুমিল্লা সদর থেকে এবার নির্বাচিত আওয়ামী লীগের সংসদ AKM বাহাউদ্দিন বাহারের মেঝো ভাই। বাকি মামা বিমান বাহিনীতে ছিলেন। দারুণ স্মার্ট, নায়ক চেহারা ছিল তার। আমি ভীষণ পছন্দ করতাম তাকে। আমার জন্মের 1 বছর পর 1963 সালে বাকি মামা এয়ারম্যান হিসেবে পাকিস্তান বিমান বাহিনীতে যোগ দেন। 1971 সালে মুক্তিযুদ্ধে অংশ নেন তিনি। জাপানি এয়ারলাইন্সের উড়োজাহাজটি অপহরণের সময় ফ্লাইট সার্জেন্ট AKM মাইনুদ্দিন বিমানবন্দরের দায়িত্ব পালন করছিলেন। তিনি তখন এয়ার কমান্ডোতে কর্মরত ছিলেন। 2রা অক্টোবরের অভ্যুত্থানের পর বাকি মামার খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার ভাইরা মামার খোঁজে সব স্থানে গিয়েছিলেন তৎকালীন বিমান বাহিনী প্রধান MAG তাওয়ারের কাছেও। এর বেশ কিছুদিন পর কুমিল্লার মুনসেফ বাড়িতে সরকারের পক্ষ থেকে একটি চিঠি আসে। এতে লেখা ছিল অভ্যুত্থান চেষ্টায় জড়িত থাকায় তাকে ফাঁসি দেওয়া হয়েছে, কিন্তু ফাঁসি হলেও তার মরদেহটা তো পরিবার পাবে। কিসের কি? আজও আমাদের মামারা, বাকি মামার ভাইরা জানেন না কোথায় তাদের ভাইকে কবর দেওয়া হয়েছে। কি ভয়ঙ্কর বর্বরতা, কি অকল্পনীয় নৃশংসতা। জিয়াউর রহমানের শাসনকালটা সামরিক বাহিনী ভীষণ অস্থিরতার মধ্য দিয়ে গেছে। একের পর এক অভ্যুত্থান চেষ্টা, নজিরবিহীন হত্যাযজ্ঞ, ভয়াবহ নৃশংসতা ছিল তার শাসনামলের প্রায় অনালোচিত এক কালো অধ্যায়। 1977-এর সেপ্টেম্বর এবং অক্টোবরের ওই ব্যর্থ অভ্যুত্থানের বলি হয়েছিল মোট 1143 জন সেনা সদস্য এবং বিমান সেনা। তাদের গোপন বিচারে ফাঁসি দেওয়া হয়েছিল। বিচারের নামে তখন রীতিমতো প্রহসন হয়েছিল। শুধু বিমান সেনাই হত্যা করা হয়েছিল 561 জন। সময়টা মনে নেই। আমরা কলেজে ঢোকার পর জিয়াউর রহমান এবং বেরোনোর আগে HM এরশাদকে ক্যাডেট কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান হিসেবে পেয়েছিলাম। দুজনেই ফৌজদারহাট ক্যাডেট কলেজ সফরে এসেছিলেন। তবে এই 2 চরিত্রের কেউই আমাকে কখনো আকৃষ্ট করতে পারেননি।